ম্যাথ সোসাইটি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মডেল সেটের যে 2 এর 4 এর দাগ থেকে করব। 4 এর দাগের অঙ্কগুলো আজকে আমরা সলিউশন দেব এবং 4 এর দাগ থেকে সব অঙ্কগুলো যেগুলো বাকি আছে আজকে আমাদের 4 5 6 7 সবগুলো আমরা সলিউশন দিয়ে দেব। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, দেখো একটা খুব ভালো একটা কোশ্চেন আছে। একটা যৌথ ব্যবসায় এ মোট লাভের 2/3 অংশ পাই, লাভের অবশিষ্ট বিসি এর মধ্যে তোমরা একটু নিজেরা পড়ে নেবে, অনুপাতে ভাগ করে নাই। 5% থেকে 7% বেড়ে যাওয়ায় এর লভ্যাংশটা কিন্তু 800 টাকা বেড়ে যায়, বিওসি এর লভ্যাংশ। তাহলে তুমি একটা জিনিস কাজ করো, মোট লভ্যাংশটা ধরে নাও। যে মনে করি কি করবে, মোট লভ্যাংশ, মনে করি মোট লভ্যাংশ তুমি x টাকা ধরে নাও। মনে করি মোট লভ্যাংশ x টাকা। তাহলে এ কত পাচ্ছে, এ পাবে কত টাকা, তার 2/3 অংশ, মানে যেটা পাবে 2x/3 টাকা হচ্ছে, সে হচ্ছে এ পাবে। অবশিষ্ট কত পড়ে আছে বাবা, 2x/3 টাকা হলে অবশিষ্ট লভ্যাংশ কত পড়ে আছে? অবশিষ্ট আমাদের লভ্যাংশ কত পড়ে আছে, x - 2x/3, আলটিমেট x/3 টাকা আমাদের কি হয়েছে, অবশিষ্ট পড়ে আছে। এটা কিভাবে ভাগ হবে, বি আর সি এর মধ্যে ভাগ হবে। অনুপাতটা কত, 2:3 অনুপাতে। তাহলে বি ও সি এর মূল মানে অনুপাত কত, মূলধনের অনুপাত কত, 2:3। তাহলে মোট অনুপাত কত পাবো, মোট অনুপাত কত পাবো, 5। তাহলে এই যে x/3, এই x/3 টাকার মধ্যে বি পাবে কত, এই x/3 টাকার মধ্যে বি কত পাবে, তাহলে x/3 ইন্টু এর এখান থেকে 2/5 মালটা আলটিমেট 2x কত পাবে, 15 টাকা পাবে। আচ্ছা একই রকম ভাবে এই x/3 টাকার মধ্যে সি পাবে কত, সি কত পাবে, এই যে x/3 তার সাথে আমার থাকবে 3/5, তার মানে আলটিমেট এটা কেটে গেলাম x/5 টাকা। এবার তুমি দেখো যে আমার কাজটা বলেছে, আমার এ কে নিয়ে বলেছে, তাহলে এর লভ্যাংশ আমার কি হয়ে গেছে, লাভের পরিমাণ 5% থেকে 7% বেড়ে যায়। তাহলে মানে একবারে করছি দেখো শর্তে, এর গল্পটা কি হচ্ছে, এ কিন্তু পেয়েছিল আমাদের 2x/3 টাকা। এবার টাকাটা কি হয়েছে, এ 7% আর এর যে 2x/3 এর যে 5%, এদের অন্তরটাই কিন্তু আমাদের বলেছে বাবা 800 টাকা। ভালো করে বুঝবে কিন্তু বাবা, এই যখনই 5% থেকে 7% যে গ্যাপটা আমাদের কত হয়ে গেছে, 800 টাকা। তার মানে আলটিমেট যেটা আছে 2x/3 ইন্টু 7% মাইনাস 2x/3 ইন্টু 5%, সেটা সমান 800 টাকা। তার মানে এদের মধ্যে গ্যাপ কত, 2%। তাহলে 2x/3 ইন্টু আমাদের এদের মধ্যে গ্যাপ কত, 2%। তাহলে 2% মান, আচ্ছা একবার লিখে দিই, 2% সমান কত হয়ে গেল, 800 টাকা। তাহলে এই যে 2x/3 ইন্টু 2/100 সমান কত আসবে, 800 টাকা। তাহলে x সমান কত আসবে, আচ্ছা এই পাশটাই লিখে দিচ্ছি, বা x সমান কত আসবে, 800 থাকছে, তার সাথে 3 আর 100 থাকছে, আচ্ছা 300 করে দিচ্ছি, বাই কত, 2 দুগুণে 4 হয়ে গেল, 2 দুগুণে 4 নেমে গেল। তাহলে 4 2 800, 200, তার মানে 3 দুগুণে 6, 60,000 টাকা। আমার এক্স এর মান কত বেরোলো, 60,000 টাকা। তার মানে তুমি একটা জিনিস বুঝো, ব্যবসায় মোট লাভ কত হয়েছে, 60,000 টাকা। এবার এই 60,000 টাকার মধ্যে আমাদের যেটা চেয়েছে বি এর লভ্যাংশ এবং সি এর লভ্যাংশ। তাহলে তুমি একটা কাজ করো, এই যে জায়গাটা সেখানে আমরা মানটা বসিয়ে দিই এক্স এর। তাহলে বি এর লভ্যাংশ কত হবে, দেখো তো বি এর লভ্যাংশ কত হবে, বা বি পাবে লিখে দাও না, বি পাবে কত টাকা, বি কত টাকা পেয়েছিল, 2x/15। তাহলে এক্স এর মান কত এখানে বেরিয়েছে, 60,000, 2 ইন্টু 60,000 বাই কিন্তু 15, 15 4 60, মানে আলটিমেট 4000। তার মানে আমাদের বি যে টাকাটা পাবে সেটা হচ্ছে 8,000 টাকা। একই রকম ভাবে সি পাবে, যদি করি তাহলে সি কত টাকা পাবে, সি এর কত ছিল, x/5। তাহলে এক্স এর মান কত, 60,000 বাই 5, তার মানে আমাদের যে অ্যান্সারটা 12,000 টাকা। তাহলে এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার, ভালো করে বুঝে নাও। এর লভ্যাংশ হচ্ছে 8,000 টাকা এবং বি এর লভ্যাংশ যেটা আসছে সেটা হচ্ছে আমাদের 12,000 টাকা। ওটা একটু অ্যান্সার দেখে নেবে, ওটাই থাকবে। আর পরের অঙ্কটা দেখবে কি বলেছে, বছরের প্রথমে অরুণ এবং অজয় এতটা, এটা তোমাদের একদম বইয়ের কোশ্চেন, তবুও আমি একটু বলে দিচ্ছি, দেখবে এটা বইয়ের আছে তোমাদের, দেখবে 12 দাগে অঙ্কটা আছে মনে হচ্ছে। বছরের প্রথমে অরুণ এবং অজয় যথাক্রমে এত টাকা একটা যৌথ ব্যবসা শুরু করে, যে ব্যাপারটা যেটা দিয়েছে আরো কয়েক মাস পর অরুণ এত টাকা দিয়ে, তো ওইটা আমরা ধরে নেবো। যে মনে করি কি মনে করব, যে অরুণ, মনে করি অরুণ x মাস পর কি করেছিল, ব্যবসায়
ব্যবসায় কি করেছিল 12,000 টাকা যোগ করেছিলেন 12,000 টাকা, মনে করি অরুণ এক্স মাস পর ব্যবসায় 12,000 টাকা যোগ করে। এবার আমরা যেটা করব 1 মাস হিসাবে অরুণের মূলধন, ভালো করে বুঝবে এই জায়গাটা না, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বুঝতে হবে। 1 মাস হিসাবে অরুণের মূলধন 1 মাস হিসাবে অরুণের মূলধন কি হবে? তাহলে একটা জিনিস ভাবো, এক্স মাস পর সে 12,000 দিয়েছে, কিন্তু সে ব্যবসায় নেমেছিল কত টাকা দিয়ে? সে ব্যবসায় নেমেছিল 24,000 টাকা দিয়ে। তার মানে এই যে 24,000 টাকাটা, এক্স মাস খেটেছে, বাকি এবার 12,000 তার সাথে যোগ করে, তাহলে 24 আর 12 হয়েছে আমার যে 36,000 টাকাটা, বাকি আমার 12 মাসের এক্স মাস খেটে গেছে, মানে বাকি 12 মাইনাস এক্স মাস আমার খেটেছে। ভালো করে বুঝো এই জায়গাটা, 24,000 টাকাটা এক্স মাস খেটেছে, বাকি যে সময়টা মানে 12 মাইনাস এক্স মাস, সেটা কিন্তু 12,000 টাকাটা অ্যাড হয়ে গেল, মানে 36,000 টাকা। তাহলে এটার ক্যালকুলেশনটা একটু আমরা করে নিই, কত হবে? 24,000 এক্স প্লাস, এটা আমরা গুণ করবো না বাবা, বুঝতে পারছো, 36,000 ইন্টু 12 থাক, মাইনাস আমাদের কত হবে 36,000 এক্স। এবার তুমি দেখো এটাকে যদি আমরা একটু কাছে নিয়ে আসি, 12 ইন্টু 36,000, আর এটাই বিয়োগ করলে কিন্তু আসবে মাইনাস 12,000 এক্স। এইখান থেকে তুমি একটা কাজ করো, 12,000 কে না কমন নিয়ে নাও, তাহলে কত চলে আসবে 36 মাইনাস এক্স টাকা। তাহলে 12,000 কে কমন নিয়ে নিলে কত হয়ে যাবে 36 মাইনাস এক্স টাকা। এবার আমরা কাজ করি 1 মাস হিসাবে আমরা কাজ করি অজয়ের মূলধনটা বার করি। অজয়ের মূলধন, অজয় কিন্তু সাধারণ মানুষ, ও কিচ্ছু করেনি, ও কিন্তু ওই 30,000 যে টাকাটা, ওর যে 30,000 টাকাটা, সেটা কিন্তু পুরো 12 মাস কেটেছে, না মাঝে কিছু দিয়েছে না মাঝে কিছু তুলেছে। তাহলে কত 3 বার 36, 1টা 2টা 3টা 4টা টাকা। তাহলে 1 মাস হিসাবে দেখো অরুণের মূলধন বেরিয়ে গেল, 1 মাস হিসাবে অজয়ের মূলধন। এবার আমরা কি করব, মূলধনের অনুপাত, তাহলে লিখবো 1 মাস হিসাবে অরুণ ও অজয়ের, 1 মাস হিসাবে অরুণ ও অজয়ের কি করব, মূলধনের অনুপাত বার করব। মূলধনের কি করব, অনুপাত বার করব। অনুপাতটা কত আছে আমাদের 12,000 ইন্টু 36 মাইনাস এক্স ইজ টু কত আছে, এইটা আছে 3,60,000 আছে। এবার একটা জিনিস তুমি ভাবো, এর 3টা শূন্য ক্যান্সেল, 12 দ্বারা যদি কাটি 12 30 হবে, কারণ আলটিমেট যেটা আসবে 36 মাইনাস এক্স ইজ টু কত আসবে 30 আসবে। কাটাকাটি ক্যালকুলেশন করলে তোমাদের এটা আসবে। তাহলে মোট অনুপাত এবার তাহলে কত হবে, মোট অনুপাত হবে 36 মাইনাস এক্স প্লাস 30 যদি হয়, তার মানে আলটিমেট যেটা বেরোবে 66 মাইনাস এক্স। তাহলে মোট অনুপাত কত হবে 66 মাইনাস এক্স। ব্যাস, এটা আমাদের বেরিয়ে গেল। এবার তুমি একটা জিনিস দেখো, যে আমার টাকাটা বেরিয়েছিল, মানে আমাদের যে বইয়ে দিয়েছে, দেখো আমার কার লভ্যাংশটা দিয়েছে, দেখো আমাদের যে মোট লাভ হয়েছিল ব্যবসায়, মোট লাভ কত, বছরের শেষে মোট লাভ কত, বছরের শেষে আমাদের মোট লাভ কত, মোট লাভ হয়েছে 1,4030 টাকা, ঠিক আছে, 14,030 টাকা। এরপরে দেখো আমার কে পেয়েছে, আমাদের অরুণ পেয়েছে এত টাকা। তাহলে এত টাকার মধ্যে অরুণ কত পাবে দেখি, অরুণ পাবে বা লাভের মানে এটা না লিখে আমরা এটা লিখি 1,4030 টাকার মধ্যে অরুণ পাবে। অরুণ কত পাবে, এই যে টাকাটা তার মধ্যে অরুণের কোনটা, দেখো অরুণ ইষ্ট অজয়, মানে অরুণের এইটা, মানে 36 মাইনাস এক্স বাই কত, মোট অনুপাত 66 মাইনাস এক্স টাকা। এবার দেখো বইয়ে কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো যে অরুণ কত টাকা পেয়েছে, দেখো 7,130 টাকা পেয়েছে। তাহলে শর্তে 1,4030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইকাল টু কত আছে 7,130। এবার এটাকে না আমরা একটা কাজ করি, আমরা শর্তেটাকে এবার এক্স এর মান বার করে নিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে, বা 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইকাল টু 7,130 বাই 1,4030। এই জায়গাটা একটা জিনিস না মনে রাখবে, এই অঙ্কটার ক্ষেত্রে না খুব মানে ভালো একটা জিনিস, তোমরা কাটাকাটি করার সময় না খুঁজে পাবে না, মনে রাখবে এটা 23 দ্বারা কাটলে 31 হবে, আর এটা মনে রাখবে 61 হবে। এটা মনে রাখবে যে উপরটা 31 হবে, নিচেটা 61 হবে, তাহলে তোমাদের সুবিধা হবে, নাহলে খুঁজে পাবে না যে 23 দ্বারা কাটবে, তখন হবে এত পুরোটাকে তোমাকে গুণ করতে হচ্ছে। এবার আমরা ক্রস গুণ করব, এবার আমাদের 36 আর 61 আমরা গুণ করব, তাহলে 6 কে 6 আর কত 3 কে 3 আর 6 6 36, 36 3 39 এর 9, হাতে থাকে 3 3 6 18 19 20 21, এইটা আসবে। আচ্ছা এইটা আসবে, আর এই পাশটাই আমাদের কি হবে, এই পাশটা আমাদের একটা ইকুয়েশন পড়ে আসবে -31x পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে বা এটাকে দিয়ে দিকে আসবে -61x প্লাস 31x ইকুয়াল টু 2046 2196, বা মাইনাস এটা কত আসছে 30x আসছে, এটা কত আসছে 0,
আর 4 5 আর 20 21 -150 আছে, তাহলে বা x সমান কত আসছে -150 বাই -30 ইকুয়াল টু আমাদের কি আছে 5। তার মানে আমাদের কি বেরোলো যে অরুণ 5 মাস পরে ওই 12,000 টাকাটা ব্যবসায় কিন্তু যুক্ত করেছিল। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সেটা হচ্ছে আমাদের 6 এর দাগের এক, এর আগেরটা না আমাদের 5 এর দাগের এক হলো, আমি না 4 এর দাগ বলে ফেলেছি মনে হচ্ছে, দেখবে 6 এর দাগের এক দেখবে। এবার কি বলেছে দেখো, a এর গতিবেগ b এর গতিবেগের থেকে এত বেশি, এই জায়গাটা একটু ভালো করে পড়ো, a এর গতিবেগ b এর গতিবেগের থেকে, তার মানে b এর গতিবেগ ধরি যে মনে করি b এর গতিবেগ কি ধরবো, আমাদের এককটা কি আছে মিটার পার সেকেন্ড, তাহলে x মিটার পার সেকেন্ড, একদম ভালো করে দেখবে x মিটার পার সেকেন্ড। এবার দেখো a এর গতিবেগ b এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড, তার মানে a এর গতিবেগ কত হবে x প্লাস 1 মিটার পার সেকেন্ড, x প্লাস 1 1 মিটার বেশি। এবার দেখো 180 মিটার দৌড়াতে কার কত সময় লেগেছে আমি একটু দেখে নিই। তাহলে 180 মিটার যেতে b এর সময় লাগে, আচ্ছা সময় সমান আমরা কি জানি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত 180 আর b এর গতিবেগ কত ছিল x, তাহলে 180x আর এককটা কি হবে এগুলো অবশ্যই সেকেন্ড আছে, মানে অবশ্যই সেকেন্ড হবে। আচ্ছা এবারে দেখো 180 মিটার যেতে a এর সময়, দেখো 180 মিটার যেতে a এর কত সময়, তাহলে 180 ওর অতিক্রান্ত দূরত্বটা বাই গতিবেগ কত x প্লাস 1, যে জায়গাটা কত হলো সেকেন্ড। এবার তোমাকে বুঝতে হবে এদের মধ্যে না কার সময়টা বেশি কার সময়টা কম শর্তে। দেখো যার গতিবেগ বেশি তার অবশ্যই সময় কম লেগেছে, যার গতিবেগ বেশি কার গতিবেগ বেশি এর গতিবেগ, তার এর সময়টা কম লেগেছে, তাহলে এই বি এর সময়টা বেশি লেগেছে, তাহলে কত হবে শর্তে 180 বাই x মাইনাস 180 বাই x প্লাস 1 ইকুয়াল টু, আমাদের বইয়ে দেখো একটা সেকেন্ড দিয়ে আছে 2 সেকেন্ড। পরীক্ষার সময় না তোমাদের এটা না সেকেন্ডে রাখবে না, দেখবে হয়তো মিটারে করে দিয়ে মানে মিনিটে করে দিয়েছে, এই মিনিটটাকে না তখন সেকেন্ডে ট্রান্সফার করবে, এটাই নাই আমার সেকেন্ডে বেরিয়ে দেওয়া আছে সেকেন্ডে, তাই হচ্ছে আমাদের একদম শর্তে করে দিলাম। হয়তো যদি আমাদের এইটা মিনিটে থাকে তখন কিন্তু আমাকে সেকেন্ডে ট্রান্সফার করতে, ওই জায়গাগুলো একটু খেয়াল করবে কিন্তু, ঠিক আছে। দেখো এবার বা, তাহলে আমাদের কত হলো x ইন্টু এক্স প্লাস 1 আমাদের লসাও গেল, তাহলে এটা এদিকে চলে গেলে কত হবে 180x প্লাস 180 মাইনাস কত চলে আসবে 180x ইকুয়াল টু চলে আসবে 2। এবার দেখো এটাই ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো এটা না এইখান থেকে এটা যদি আমি মানে 90 করে দিতে পারি, তাহলে একবারে করে দিচ্ছি x স্কয়ার প্লাস x ইকুয়াল টু কত চলে এলো 90, বা x স্কয়ার প্লাস x মাইনাস 90 ইকুয়াল টু 0, 9 10 এ 90 চলে আসবে, বা x স্কয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0, তাহলে বা x টাকে কমন নিয়ে নিই আমরা, x প্লাস 10 হয়ে যাবে, মাইনাস 9 টাকে কমন নিয়ে নিই, x প্লাস 10 ইকুয়াল টু 0, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কত আসছে, একটা আসছে x মাইনাস 9 এবং আরেকটা আসছে x প্লাস 10 ইকুয়াল টু 0। এবার তোমরা হয় নতুবা করবো, আমরা এই জায়গাটার মধ্যে ক্যালকুলেশনটা করে দিচ্ছি। আমরা যদি হয় করি x মাইনাস 9 ইকুয়াল টু 0, x এর মান আসবে 9, আর একটা জিনিস আসবে x প্লাস 10 ইকুয়াল টু 0, x এর মান আসছে মাইনাস 10, এটা দেখো ঋণাত্মক চলে আসছে, তার মানে আমাদের x এর মান কত বেরোলো 9, তাহলে আমাদের কি হয়ে গেল b এর গতিবেগ চলে এলো 9 মিটার পার সেকেন্ড। আর এর যদি চাই তাহলে 9 আর 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, কিন্তু ওরা শুধু চেয়েছে বি এর গতিবেগ মনে হচ্ছে, হ্যাঁ বি এর গতিবেগ চেয়েছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 9 মিটার পার সেকেন্ড। এবার দেখো এবার আমরা করব 2 এর দাগটা। 2 এর দাগেরটা একদম সোজা একটা অঙ্ক, আমাদের মিডল টার্ম জাস্ট গুণ করে আমরা মিডল টার্ম করে দেবো, একদম সোজা একটা অঙ্ক। তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আমাদের 2 এর দাগের অঙ্কটা কি আছে, x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195 আছে। দেখো x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল টু 195। এবার দেখো জাস্ট গুণ করবো কোনো, আচ্ছা এইখানটার নামে একটু স্টেপ জানিয়ে দিচ্ছি, 9 সাথে 16x প্লাস আমাদের যে আসবে 7 9 63, আর এটাকে এদিকে নিয়ে আসছি মাইনাস 195 ইকুয়াল টু 0। কি করলাম দেখো, এটাকে গুণ করে এটা বেরিয়ে যায়, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তাহলে কত আছে x স্কয়ার মাইনাস 16x মাইনাস 3 2 5 আর 132 ইকুয়াল টু 0। এবার এইটাকে তোমরা একটু মিডল টার্ম করে নেবে, এই জায়গাটাকে তোমরা একটু মিডল টার্ম করে নেবে, x স্কয়ার মাইনাস 16x মাইনাস 3 2 5 6 আচ্ছা 13, ঠিক আছে। এবার এই জায়গাটাকে তোমরা একটু মিডল টার্ম করে নেবে, দেখবে অ্যান্সার বেরিয়ে যাবে। তো নিশ্চয়ই হবে 22 6 6 গুণ 12 2 হাতে 6, হ্যাঁ 22 6, তাহলে এটাকে দেখবে একটু মিডল টার্ম করবে, একদম বেরিয়ে যাবে, দেখবে x মাইনাস একটা বেরিয়ে যাবে 22 আর একটা বেরিয়ে যাবে দেখবে x প্লাস 6 ইকুয়াল টু 0। এইটাকে মিডল টার্ম করলে দেখবে এই দুটো টার্ম তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 7 এর দাগের অঙ্ক করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 7 এর দাগের অঙ্ক করব। 7 এর দাগের অঙ্ক দুটোই কিন্তু না খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 7 এর দাগের দুটোই খুব ইম্পর্টেন্ট। একের অঙ্কটা আমি আগে করাচ্ছি, কি আছে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু √3। এবারে যে মানগুলো দিয়েছে x টু দি পাওয়ার 24
প্লাস এক্স টু দি পাওয়ার 18 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। দেখো অঙ্কটা না আগে দেখো যে কি চেয়েছে, যেগুলো চেয়েছে দেখো পাওয়ার গুলো দেখো না সবগুলো 6 দ্বারা 6 এর গুণিত। তা আমার যেমন করে এই পোরশনটা থেকে না এক্স টু দি পাওয়ার 6 এর মান বার করে নিতে হবে। এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 6 বার করতে পেরেছি তাহলে এই মানটা আমি এখানে না সুন্দর পুট করতে পারবো। দেখো এখানটা হয় তোমাকে কিউব নিয়ে আসতে হবে, না হলে 6 নিয়ে আসতে হবে, যে কোনো একটা নিয়ে আসতে হবে, কারণ এই যে যেগুলো আছে সেগুলো হয় কিউবের গুণিতক বা 6 এর গুণিতক, যাই পারে। এবার যদি আমি এটাকে কিউব করি তাহলে এর উভয় পক্ষকে কিউব করলে কত হবে, এক্স প্লাস 1/x তার হোল কিউব ইকুয়াল টু √3 তার হোল কিউব চলে আসবে। দেখো এরপরে এখানে যদি আমরা কিউব করি a প্লাস b তার হোল কিউবের সূত্র কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b আর √3 এর কিউব কত হবে, তিনটা √3 এর গুণফল অবশ্যই 3√3 হবে, মানে √3 গণিত √3 গণিত √3, এটার থেকে আমাদের 3√3। এবার তুমি দেখো বা এখানে দেখো x এ ক্যান্সেল হচ্ছে, তার মানে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইনটু এটার মান কত বাবা √3, তাহলে 3 ইনটু √3 সমান 3√3। দেখো এটা আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বা আমাদের কি পড়ে থাকছে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত পড়ে থাকছে 0। এইটাই হচ্ছে মজার। বা এখান থেকে দেখো x কিউব না আমরা লসাগু করে দিই, x কিউব লসাগু করলে কত হবে, x কিউব আর x কিউবে যেটা আসবে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 0, ক্রস গুণ তাহলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 0 বা x টু দি পাওয়ার 6 সমান -1। অঙ্কটা আমাদের অর্ধেকটা হয়ে গেল যখনই আমরা x টু দি পাওয়ার 6 এর মান -1 পেয়ে গেলাম। এবার এইখানটায় যদি মানটা আমরা বস করে দিই, এখানটায় যদি আমরা মানটা বস করে দিই, 24 মানে কত বাবা 4 ছক 24, 4 6 24, 18 মানে 6 3 18 আর x টু দি পাওয়ার 6 প্লাস 1। এবার তুমি দেখো -1 আছে, তাহলে -1 টু দি পাওয়ার 4 প্লাস -1 টু দি পাওয়ার কিউব প্লাস অফ -1 প্লাস 1, তাহলে -1 টু দি পাওয়ার যুগ্ম সংখ্যা মানে আলটিমেট প্লাস 1, এখান থেকে আসছে -1, এখান থেকে -1, এখান থেকে প্লাস 1, এই দেখো সবগুলো না কেটে যাচ্ছে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 0। দেখো বুঝতে পেরে গেছো, একদম সোজা একটা পোরশন, x টু দি পাওয়ার 6 এর মান বার করে আমরা মানগুলো জাস্ট বস করে দিলাম। 7 এর দিকে 2 এর অঙ্কটা স্টার দেবে, এবং এই কোশ্চেনটা না এত ভ্যারাইটির পড়ে না পরীক্ষায়, এই টাইপের কোশ্চেন গুলো নিয়ে না আমি একটা ভিডিও করব তোমাদের, যেগুলো শুধু ইম্পর্টেন্ট অঙ্কগুলো থাকবে, শুধু বাইরের কোশ্চেন তোমরা দেখবে, বিগত বছরের মাধ্যমিকের কোশ্চেন সেটগুলো দেখবে খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন সেট করছে, তোমাকে বাইরের অঙ্ক প্রচুর জানতে হবে প্রচুর। তো এই টাইপেরই বেশ কিছু আমি বাইরের অঙ্ক তোমাদের একটা করে দেবো। তো এখন দেখো তুমি 2 এর দাগের অঙ্কটা দেখো, 2 এর দাগের অঙ্কটা ইজি একটা মেথডে করা যায়, কিন্তু এই স্কয়ার টার্মের অঙ্কগুলো যত দ্বিঘাত সমীকরণ অঙ্ক আছে তুমি একটা টাইপে কিন্তু সব করতে পারবে, সেই টাইপটা আমি কিন্তু অন্য আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে এটা বলে দেবো। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা হয় সেটা আমি একটু বলে দিচ্ছি, তারপরে আমাদের যত দ্বিঘাত সমীকরণের অঙ্ক বেঁধে পড়বে, এই দ্বিঘাত সমীকরণ প্রমাণ করতে হবে, সেগুলো আমরা একবারে পারবো। একটা সূত্র দেখিয়ে দেবো, সেই সূত্রটাই সবগুলো হয়ে যাবে। তো এখানে কি আছে, x প্লাস ওয়াই ভেরিজিয়াস x মাইনাস ওয়াই আছে, আর আমাকে যেটা দেখাতে বলেছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভেরিজিয়াস xy দেখাতে বলেছে, একদম সোজা একটা পোরশন। আমরা এইটাকে একটা কনস্ট্যান্ট আমরা আগে একটু ধরে নিই, তাহলে x প্লাস ওয়াই সমান কি হবে, k ইনটু x মাইনাস ওয়াই। ব্যাখ্যাটা তোমরা লিখবে k সমান অশূন্য ভেদ ধ্রুবক, এই জায়গাটা না তোমরা লিখে নেবে। তাহলে কি হবে, x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই, আমাদের কি চলে আসবে, k কিছু নেই মানে নিচেটা এক আছে, যোগভাগ করবো, তাহলে x প্লাস ওয়াই উপরটা করি, মানে উপরটা প্লাস নিচেটা, তাহলে প্লাস অফ x মাইনাস ওয়াই বাই উপরটা x প্লাস ওয়াই মাইনাস নিচেটা, তাহলে মাইনাসটা কি আছে, মাইনাস x প্লাস। আমরা কি কাজ করছি দেখো, যা করবো বাম দিকে তাই করবো ডান দিকে, তাহলে উপরটা কি হলো, উপরটা যুক্ত নিচেটা বাই উপরটা বিযুক্ত নিচেটা, সেম ট্রিক এসে আছে, k প্লাস 1 বাই k মাইনাস 1। এবার দেখো এই জায়গাগুলো একটু বুঝবে, কারণ এই জায়গাগুলো না পরে আমি যখন করাবো আমি স্টেপ জাম্প দিয়ে দেবো, জাস্ট আমি যখন এটা লিখবো না তখন একবার আমি x বাই ওয়াই লিখে দেবো, এটা একটু বুঝে রাখবে ভালো করে। তাহলে এখানটা আমাদের কি চলে এলো, k প্লাস 1 বাই k মাইনাস 1, 2 2 কেটে দাও, তাহলে বা এই জায়গাটা কি চলে এলো, এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমি দরকার ধরে নিতে পারি x ভেরিজিয়াস y ধরে নিচ্ছি, পরে আমি একটা এত বড় যেহেতু কনস্ট্যান্টটাকে আমি রাখবো না, একটা ছোট কনস্ট্যান্ট ধরবো, তাহলে x সমান আমি পরের বার আমি এখানে ব্র্যাকেটে তোমরা লিখবে কিন্তু k প্লাস 1 বাই k মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক, এটা ধ্রুবক। তাহলে ভেরিজিয়াস দেখেছি, তাহলে এখান থেকে আমি দেখতে পারি x সমান py লিখতে পারি, এখানেও কিন্তু আমি p সমান আমি কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক একটা ধরে নিলাম। এই ভেদটা এই জন্যই মজার জানো, যে কোনো জায়গায় যে কোনো ধ্রুবক তুমি নিয়ে চলে আসতে পারো। দেখো আমাদের একটা সোজা একটা টার্ম, খুব একটা পরিচিত টার্মে চলে এলো x সমান py। এবার দেখো আমাকে দেখাতে বলছে এটা ভেরিজিয়াস, এটা তো যেটা কাজ করবো আমরা বাই পোরশনটা তো কনস্ট্যান্ট লিখে দেবো, তাহলে অতএব বা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই xy, এটার মান আমি দেখি, এটার মান যদি কনস্ট্যান্ট পেয়ে যাই তার মানে আমি বলতে পারবো যে এটা আর এটা পরস্পর ভেরিজিয়াস। তাহলে এটার মান কত হবে, x এর মান কত আমাদের py, তাহলে x স্কয়ার p স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই x এর মান কত py ইনটু y, তার মানে দেখো ওয়াই স্কয়ার যদি আমি কমন নিই তাহলে p স্কয়ার প্লাস 1
বাই আমাদের চলে আসবে ওয়াই স্কোয়ার পি। দেখো এটা যদি আমরা কেটে দিই, দেখো শুধু পি না আছে, পিটা আমি কি ধরেছিলাম ধ্রুবক, তাহলে এটা আমাদের কি চলে এলো ধ্রুবক। তাহলে এটা বাই এটা যদি ধ্রুবক হয় তার মানে আমরা বলতেই পারি অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস এক্স ওয়াই। এটা আমাদের দেখো আমরা কিন্তু বলতেই পারি। এই জায়গাটা তোমরা একটা জায়গা করতে রেডি অতএব না দিয়ে যেহেতু দিয়ে দেবে, যেহেতু এটার মান আমরা ধ্রুবক দেখাচ্ছি তাহলে অতএব আমরা বলতে পারছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস এক্স ওয়াই। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব। এবং এই টাইপের অঙ্কগুলো না আমি একটা ভিডিও আলাদা করে নিয়ে শুধু ভেদটা থেকে করো, ভেদের বেশ কিছু কিছু অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ব্যাস এরপরে যে জায়গাটা দেখাবো তোমাকে, 8 দাগের কোশ্চেন গুলো দেখাবো। 8 দাগের দুটো কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন, প্রথমেটা তো বিশালই ইম্পর্টেন্ট। দেখো যেটা বলেছে, দেখো 8 দাগের কোশ্চেনটা যেটা বলেছে a প্লাস 1/b, a প্লাস 1/b ইকুয়াল টু 1 আছে। আচ্ছা কি দেওয়া আছে আর কি দিয়েছে, b প্লাস 1/c আছে, কমা b প্লাস 1/c সমান 1 আছে। এবার যেটা প্রমাণ করতে বলছে এটাই না একটু খুব মজাদার, c প্লাস 1/a সমান c প্লাস 1/a সমান 1। একটা জিনিস ভাবো, যেটা প্রমাণ করতে যে দুনিয়ার কোথাও b নাই, খুঁজলেও b পাবে না। তাহলে একটা কাজ করি আমরা, একটা কাজ করি, এখানটা থেকে b বার করবো, এখান থেকে b বার করবো, যে তুলনা করে দেবো, তার মানে b চলে যাবে। আমার দেখো যেটা প্রমাণ করতে বলছে ভালো করে দেখো, কোনো b নেই, তাহলে এখান থেকে যদি b বার করি কি করবো, বা 1/b ইকুয়াল টু 1 মাইনাস a হয়ে যাবে। 1/b ইকুয়াল টু কত চলে আসবে 1 মাইনাস a, জাস্ট ঘুরে দাও, বা b সমান চলে আসবে 1/1 মাইনাস a। ব্যাস, এটাকে মন গেলে 1 নাম্বার দাও, না মন গেলে দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা নেই। এবার তুমি দেখো, এবার এই জায়গাটাকে দেখো, যদি আমরা b সমান কত করবো 1 মাইনাস 1/c, একটু লসাগু করলি কষ্ট করে, c সমান c মাইনাস 1। এটাকে আমরা কি করবো, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেবো। এবার তুমি দেখো, এবার 1 আর 2 নম্বরকে যদি আমরা তুলনা করে দিই, মানে 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ আমরা কি করব, তুলনা করে পাই। তুলনা করে পেলে কি হবে, এর বি আর এর বি কে আমরা সমান করে দিই, তাহলে 1/1 মাইনাস a ইকুয়াল টু c মাইনাস 1/c। এবার আমরা যদি ক্রস গুণ করি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে বাবা, c, আর এটার সাথে গুণ করলে কত হবে, c মাইনাস 1 মাইনাস ac প্লাস a। এটা আসবে, দেখো c ac এ পাশে আর এ পাশে কিন্তু ক্যান্সেল, বাকি পোরশনগুলোকে এ পাশে নিয়ে আসো। তাহলে এখানে কি চলে এলো 1 প্লাস ac ইকুয়াল টু কত হয়ে গেল a, বা এবার এটাকে আমি দেবো 1 প্লাস ac বাই a ইকুয়াল টু 1। এবার দেখো, এবারে এটাকে যদি আলাদা করি তাহলে 1/a প্লাস ac বাই a ইকুয়াল টু 1। এবার এটা আমাদেরকে কি বুঝাবে, 1/a থাক, প্লাস এই a ক্যান্সেল, c ইকুয়াল টু কত চলে এলো 1। এটাই তো ছিল 1/a প্লাস c ইকুয়াল টু 1। দেখো ভালো করে দেখো, তাহলে আমরা কি করলাম, যে জায়গাটা চেয়েছিল সেখানে দেখো দুনিয়ার কোথাও কিন্তু b নেই, তাহলে এই জায়গাটা থেকে b এর মান বার করলাম, এই জায়গাটা থেকে b এর মান বার করলাম, জাস্ট তারপরে তুলনা করে দিলাম। ভালো কোশ্চেন কিন্তু বাবা, এটাও স্টার দিয়ে রাখবে মোটামুটি। রায়মার্টিনের অঙ্কগুলো না সবগুলোই খুব দারুণ দারুণ, এবং প্রত্যেকটা অঙ্কই না খুব ভালো লাগবে করতে। 2 দাগের কোশ্চেনটা দেখো, 2 দাগের কোশ্চেনটা আমাদের কি দিয়েছে, 5টা ক্রমিক সমানুপাতি যথাক্রমে মানে অনুপাত দিয়ে দিয়েছে, সংখ্যা চতুর্থটা 54 এবং পঞ্চমটা দিয়ে আছে। তারপরে দেখো মোট হচ্ছে 5টা, তার মধ্যে 2টা দেওয়া আছে, তার মানে 3টা ধরতে হবে। তাহলে 3টা ধরে নাও, যে একটা ধরে নেবে a, একটা ধরে নেবে b, একটা ধরে নেবে c, আর বাকি যে দুটো আছে, বাকি দুটো কত কত আছে বাবা, বাকি দুটো একটা আছে 54, একটা আছে 162। এই দেখো ক্রমিক সমানুপাতি যদি থাকে তাহলে তার আকারে লিখি, ক্রমিক সমানুপাতি থাকলে কি হবে, a/b সমান b/c সমান c/d, d মানে তো আমাদের 54, আর d মানে কত 54 বাই আমাদের কত 162। এবার তুমি দেখো এই পোরশনটাকে নিয়ে যদি আগে একটু কাজ করে c এর মান বার করে নিই, তার মানে কত আসবে, তার মানে কত আসবে, আমি এ পাশ থেকে করছি, এ পাশ থেকে করছি, মানে c সমান কত আসবে, এই 54টার দিকে চলে গেল, তাহলে কত আসবে 54 ইন্টু 54 ইকুয়াল টু 162। এবার দিয়ে দিই 9 1 কে 9, 10 11 12 13 14 15 16 72 8 9 6 54, আচ্ছা 3 দিয়ে কেটে দাও, তার মানে আমাদের কত হয়ে গেল, c এর মান কত চলে এলো 18, তার মানে c সমান আমাদের চলে এলো কত 18। এবার তুমি যদি এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করো, তাহলে b বাই c, c এর মান কত 18 সমান c এর মান 18 বাই কত আসছে 54, তাহলে b সমান কত আসবে 18 গুণিত 18 বাই 54, 18 3 54, 3 6 18, তাহলে b এর মান কত পেয়ে গেলাম 6। এবার আরেকটু বাম দিকে চলে আসো, তাহলে a বাই b এর মান 6 পেলাম, আর 6 বাই আমাদের c এর মান কত পেয়েছিলাম, c এর মান 18 পেয়েছিলাম, তো 18, তাহলে a সমান কত হবে 6 গুণিত 6 বাই 18, 6 3 18, 3 2 6, মানে a সমান কত হলো 2। একটা জিনিস তুমি ভালো করে দেখো না, এই জায়গাটা না খুব একটা যদি শর্ট কোশ্চেন পড়ে, যে বলো যে এই abc এর মান কত, তখন তোমরা দেখো এই যে একটাকে ভাগ করবে, দেখো দেখো 3 হচ্ছে, দেখো তাহলে সবগুলো না 3 কমে কমে আসবে, এটা থেকে 3 কমলে দেখো 18 বেরিয়েছে, এটা থেকে আরো 3 কমলে দেখো 6 বেরিয়েছে, এটা থেকে আরো 3 কমলে দেখো আমাদের 2 বেরিয়েছে। এটাই কিন্তু আমাদের কিন্তু ক্রমিক সমানুপাতি।
এটা আমরা যখন 11-12 করবো না তখন আমরা এপি জিপি দিয়ে পড়বো। এই প্রোগ্রেসটা হচ্ছে আমাদের জিপি, গুণোত্তর প্রগতিতে যাচ্ছে, একই জিনিস গুণ হয়ে 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 যাচ্ছে। দেখো এটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতি, ঠিক আছে। এবং খুব একটা ইম্পর্টেন্ট তোমরা জিনিস তো আগেই জানো যে এক্স ওয়াই জেড যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড হয়, মানে মাঝেরটা স্কোয়ার সমান প্রথমটা ইন্টু শেষটা, সব ক্ষেত্রে কিন্তু ওটাই বাবা ম্যাচ করে। তাহলে এই গেল আমাদের 8 দাগের 2 এর কোশ্চেনটা। 12 দাগের কোশ্চেনটা কিন্তু কি কোশ্চেনটা দিয়েছে, এক্স সমান পি কোসেক থিটা, আমাদের যেটা দিয়েছে এক্স সমান পি কোসেক থিটা, এক্স সমান পি কোসেক থিটা, এবং আরেকটা দিয়েছে 4 সমান ওয়াই ট্যান থিটা। দেখো তোমার কোসেকের সাথে যা রিলেশন আছে সেটা হচ্ছে কটের রিলেশন আছে। দেখো থিটা অপনয়ন যদি করতে হয় তার মানে আমাদের কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই আকারে লিখতে হবে। তো এইটার থেকে আমরা কোসেকের মান বার করে নিই। তাহলে কোসেক থিটা সমান আমাদের কত আসবে, এক্স বাই পি চলে আসবে। কোসেক থিটা সমান কত আসবে, এক্স বাই পি। এবার তুমি একটা জিনিস দেখো, এইটাকে যদি আমরা করি 4 বাই ট্যান থিটা ইকাল টু করবো আমরা ওয়াই, ট্যানকে উপরে তুলবো, তাহলে কট থিটা সমান কত আসবে, ওয়াই বাই 4। এই জায়গাটা মনে রাখো, কট থিটা সমান চলে আসবে আমাদের ওয়াই বাই 4। এবার আমরা কি জানি, যে আমরা লিখবো যে কি জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1, আমরা কিন্তু এটা জানি বাবা। তাহলে কোসেকের মান কত, এক্স বাই পি তার হোল স্কোয়ার, মাইনাস কটের মান কত, ওয়াই বাই 4 তার হোল স্কোয়ার ইকাল টু 1। এটাকে এবার একটু ক্যালকুলেশন করে দিতে পারে, এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকাল টু 1, এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকাল টু 1। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার তোমাদের লসাগু করা থাকতে পারে, যাই পারে করে থাক। দেখো অন্তত এখানে কোনো জায়গায় থিটা নেই, থিটা বলেন মানে কি, থিটাকে রোয়া চলবে না কোনো রকম, থিটাকে বাদ দিতে হবে। তাহলে এই গেল আমাদের প্রথমের অঙ্কটা। এবার আমাদের আছে দ্বিতীয় অঙ্কটা। দেখো দ্বিতীয় অঙ্কটাও আমাদের খুব ইম্পর্টেন্ট না হলেও ভালো একটা অঙ্ক, টাইপ গুলো ভালো করে মনে রাখবে, খুব সুন্দর টাইপ এইটা। যে কোসেক থিটা প্লাস সাইন থিটা, আমাদের কি আছে, কোসেক থিটা প্লাস সাইন থিটা, সেটা যেটা আছে আমাদের 5/2 আছে। কোসেক থিটা প্লাস সাইন থিটা সমান কত আছে, 5/2। আমাদের একটা মান চেয়েছে কোসেক থিটা মাইনাস সাইন থিটার মান কত। দেখো এরকম টাইপের যদি অঙ্ক দেয় এবং একটা অপরটা যদি অনন্য দেয়, দেখো তোমাদের যে অঙ্কটা দিয়েছে কোসেক থিটা এবং সাইন থিটা পরস্পর অনন্য এবং মাইনাসটা চেয়েছে, এইরকম অঙ্ক দিলে তোমরা একটাই সূত্র ফেলবে যে a মাইনাস বি তার হোল স্কয়ার, যদি প্লাস দেওয়া থাকে মাইনাস চাই বা মাইনাস দেওয়া থাকে প্লাস চাই, তো আমাদের কার মান চেয়েছে এই অঙ্কটা দেখে নাও, কোসেক থিটা মাইনাস সাইন থিটা এর মান চেয়েছে, তো আমি ইচ্ছা করে স্কয়ার করি, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a প্লাস বি তার হোল স্কয়ার, মানে কোসেক থিটা প্লাস সাইন থিটা a প্লাস বি তার হোল স্কয়ার, তারপরে কত আসবে মাইনাস কত আসবে 4ab আসবে, তার মানে 4 ইন্টু কোসেক থিটা ইন্টু সাইন থিটা। তো এটার মান কত 5/2, তাহলে 5/2 তার হোল স্কয়ার প্লাস কত আসবে 4, আর কোসেকটাকে করে দিচ্ছি 1/sin থিটা ইন্টু কত আছে সাইন থিটা। দেখো সাইন থিটা কেটে গেল, তাহলে 5 5 এ 25/4 প্লাস 4, তাহলে আচ্ছা এখানে মাইনাস ছিল, তাহলে কত আসবে 4 যদি লসাও করি তাহলে 25 - 16 আলটিমেট যেটা হয় 9/4, তার মানে স্কয়ার পোরশন যদি 9/4 হয়, অতএব কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান আমাদের কত আসবে √9/4, যে পোরশনটা আসবে আমাদের 3/2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর একটা পোরশন আছে, ওইটাও আমি দেখো দেখিয়ে দিচ্ছি। এটা হলো 2 এর দাগটা, খুব ভালো একটা কোশ্চেন। এই অঙ্কটা এইরকম সূত্র তখনই হবে যখন মনে রাখবে এই কোসেক সাইন আছে। কখনো যদি কোথাও এরকম টাইপের অঙ্ক ট্যান কটে পাও, ট্যান থিটা কট থিটাই পাও, কিংবা মনে করো সেক থিটা কস থিটাই যদি পাও, এইরকম টাইপের গুলোর জন্য আমাদের কিন্তু এই সূত্রে পড়বে এইরকম রইতে হবে, এদের পরস্পর অনন্য কাকার হয়, যেমন ট্যান থিটা সমান 1/cot থিটা আর সেক থিটা সমান আমরা 1/cos থিটা বলি, এইরকম টাইপের যদি পাও এই টাইপের পড়বে। ঠিক আছে, টাইপ গুলো মনে রাখবে, পরে যখন এরকম টাইপ পড়বে যাতে একবারে তোমাদের মনে চলে আসে যে স্যার বলেছিল। দেখো 3 এর দাগের অঙ্কটা, 3 এর দাগের অঙ্কটা কি বলেছে, 3 এর দাগের অঙ্কটা যেটা বলেছে যে cos 73 ডিগ্রি কত আছে, cos 73 ডিগ্রি আমাদের কত আছে a/b আছে, cos 73 ডিগ্রি যেটা আছে a/b, কার মান চেয়েছে cosec 73, আর একটা যেটা চেয়েছে cos 17। দেখো এটা আমরা বইয়ে আছে, অন্যরকম ভাবে দিয়েছে, এটাকে অন্যরকম ভাবে ভেস বদল করে এসছে। এবার দেখো cos 73 এর মান দেওয়া আছে, মেনে নিলাম cos 73 এর মান দেওয়া আছে, এখান থেকে না আমি কোসেক, দেখো একটা জিনিস বুঝো, পুরো কোণের সূত্রগুলো না তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। sin of 90 - থিটা, sin of 90 - থিটা কার হয় বাবা, cos থিটা হয়। এর উল্টাটা একই রকম ভাবে করে নেবে, cos of 90 - থিটা sin থিটা। tan of 90 - থিটা কার হয় বাবা, cot থিটা হয়। tan of 90 - থিটা cot থিটা, তার মানে cot এর উল্টাটা হবে tan থিটা, আরেকটা হয় cosec থিটা।
কোসেক অফ 90 মাইনাস থিটা মানে কি হয়, সেক থিটা হয়। তাহলে এই জায়গাটাকে যদি আমরা চেঞ্জ করি সেক অফ 90 মাইনাস থিটা, তখন হয়ে যাবে কোসেক থিটা। তাহলে এবার একটা জিনিস দেখো, এই জায়গাটাকে তুমি চেঞ্জ করতে পারো, এই জায়গাটাকে কিসে চেঞ্জ করতে পারো, এই জায়গাটাকে তুমি চেঞ্জ করতে পারো সেকে চেঞ্জ করতে পারো। তাহলে এই জায়গাটাকে যদি আমরা সেকে চেঞ্জ করি তাহলে কি হবে, কোসেক অফ, আমি এটাকে লিখতেই পারি 90 মাইনাস 17, আমি কোসেক অফ লিখতেই পারি 90 মাইনাস 17 মাইনাস মাইনাস কস 17, আমার যা আছে তাই থাক। তাহলে কোসেক অফে আমি কি করলাম, সেক 17 করলাম মাইনাস কস 17। তাহলে একটা জিনিস তুমি ভাবো, এই যে 73টা ছিল কার মান ছিল, কস 73 ছিল। এই কস 73টাকে না তুমি চেঞ্জ করতে পারো, কস 73 মানে কি করতে পারো, এই কস 73টাকে তুমি চেঞ্জ করে কস অফ একটা কাজ করতে পারো 90 মাইনাস 17 করে দাও সমান a বাই b হয়ে গেল। আর কসের চেঞ্জ মানে কি হয়ে যাবে, আমাদের সাইন 17 চলে আসবে, এখানে 17 হবে, সাইন 17 চলে আসবে আমাদের a বাই b। এবার প্রশ্ন, স্যার এত কেন চেঞ্জ করছেন, কারণ 73 ছিল আমি এখানেও বার করতে পারতাম, এখানেও আমরা সাইন বার করে ঘুরিয়ে দিলেই আমাদের হয়ে যেত, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা কি করলাম, যে কোনো তো একটাকে ভাবে চেঞ্জ করতে হবে। তাহলে সাইন 17 থেকে তুমি একটা কাজ করো, cos 17 বার করো। তাহলে cos 17 কত, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার 17। তাহলে সাইন 17 এর মান কত, আলটিমেট a বাই b তার হোল স্কয়ার, তার মানে কত হবে রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার, একবার করে দিলাম বাই b স্কয়ার। তাহলে কত হয়ে যাবে, রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই যেটা পড়ে থাকবে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b। এটা কার মান হলো, cos 17 এর মান। তাহলে sec 17 যেটা বেরাবে, sec 17 যেটা হবে সেটা ঘুরে যাবে, b বাই রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার জাস্ট এখানে মানটা আমি জাস্ট বস করে দেব, sec 17 এর মান b বাই রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস cos 17 এটা রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কত b। আমরা কি করি, এটাকে লসাগু করে দিই, b ইনটু রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা দিকে গুণ হলে b স্কয়ার মাইনাস এটা গুণ হলে দেখো বাবা রুটটা উঠে যাবে, এর একই পড়ছে না, রুটটা উঠে গেলে কত হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এই জায়গাটা কত হবে b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b ইনটু রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো এখানে b স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে a স্কয়ার বাই b ইনটু রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাই কিন্তু আমাদের দেখো প্রমাণ করতে বলেছে, দেখো b স্কয়ার বাই b ইনটু রুট ওভার অফ b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাই কিন্তু প্রুফ। এই হলো আমাদের 12 দাগ। 13 দাগের যে কোশ্চেনটা আছে, 13 দাগের কি কোশ্চেনটা আছে, একটা উড়োজাহাজ রাস্তার পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে এত ডিগ্রি, উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে থাকে। ঠিক আছে, তাহলে দেখো উড়োজাহাজের বিপরীত পাশে মোটামুটি একটা আমি ছবি আঁকছি, একদিকে হচ্ছে মোটামুটি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, আর একটা মোটামুটি আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এই হচ্ছে আমাদের ব্যাপার, এইখানে হচ্ছে উড়োজাহাজটা যাচ্ছে। দেখো এখানে কিন্তু লেখাগুলো না তোমরা নিজেরা লিখবে, কিন্তু যাই পড়ুক পরীক্ষায় তোমাকে নিজেরা লিখতে হবে, আমি শুধু বুঝিয়ে দেবো যে কোন কোন জায়গা থেকে কিভাবে উচ্চতাটা তুমি নির্ণয় করো। আমি এখানে একটা নাম দিচ্ছি এ, এখানে দিচ্ছি বি, এখানে দিচ্ছি সি, এখানে দিচ্ছি ডি, এখানে দিচ্ছি ই, আর এখানে দিচ্ছি এফ। দেখো উড়োজাহাজটা যেখানে উড়ছে সেটা হচ্ছে এইখানে, এর সাপেক্ষে দেখছে, মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু বাবা 45, আর এইখান থেকে এইদিকে যে এখানে একটা মাইল ফলক আছে, আর এখানে একটা মাইল ফলক আছে, আর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর কিন্তু কিচ্ছু বলেনি, এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে উড়োজাহাজের উচ্চতাটা বলেছে। এবার তুমি একটা জিনিস তুমি ভালো করে বুঝবে, আমার এইখান থেকে এখানে দূরত্বটা কিন্তু আমরা জানি বাবা, এখান থেকে এটা দূরত্বটা আমরা কিন্তু জানি, দুটা মাইল ফলকের মধ্যে কত, 1 কিমি মানে কত মিটার, 1000 মিটার। এবার তুমি দেখো এইটা যেহেতু 45 ডিগ্রি, এইটা যেহেতু 45 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা আমাদের কত চলে আসবে, 45 ডিগ্রি। আর এইটা যেহেতু 30 ডিগ্রি, এটা চলে আসবে 30 ডিগ্রি, এটাকে কি বলে, একান্তর কোণ বলে। এটা আর এটা পরস্পর সমান্তরাল, আর এটা যদি ছেদক হয় একান্তর কোণ। তার মানে দেখো আমি আবার বলছি, এ বিন্দুতে উড়োজাহাজটা উড়ছে, একটা মাইল ফলক আছে বি বিন্দুতে, একটা মাইল ফলক আছে সি বিন্দুতে, এই লেখাগুলো তোমরা লিখবে। তাহলে এবার দেখো এই অ্যাঙ্গেলটা আমাদের কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই হচ্ছে এই অ্যাঙ্গেলটার জন্য এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, আর এইটা 30 ডিগ্রির জন্য এইটা 30 ডিগ্রি। এ বিন্দুতে উড়োজাহাজ উড়ছে, তার অবনতি কোণ একটা মাইল ফলকের 45 ডিগ্রি, একটা 30 ডিগ্রি। ঠিক আছে, এবার অ্যাঙ্গেলগুলো দিয়ে দিবে, কোণ ই এ বি সমান 45 ডিগ্রি হলে একান্তর কোণ এ বি ডি সমান 45 ডিগ্রি, সেম ট্রিক সেই পাশটাই দেবে। আমার টার্গেট কিন্তু এই যে উচ্চতাটা এটা নির্ণয় করবো। কিভাবে পাবো, দেখো একটা কাজ করতে পারি, দুটো টাইপ হবে। একটা আমরা এটাকে এইচ ধরে নিতে পারি, এর সাপেক্ষে এটা বার করবো, এর সাপেক্ষে এটা বার করবো, শর্তে দুটার যোগফল সমান 1000, একটা টাইপ হলো। দুটো টাইপ, আরেকটা টাইপ কি হতে পারে, আরেকটা টাইপ একটা কাজ করতে পারো, এই জায়গাটা তুমি ধরে নিতে পারো, এই জায়গাটা ধরে নিতে পারো এক্স, এই জায়গাটা ধরে নিতে পারো 1000 মাইনাস এক্স, এর সাপেক্ষে এটা বার করবে, এর সাপেক্ষে এটা বার করে সমান করবে, এক্স এর মান পাবে, তারপরে উচ্চতা বার করবে। এটা একটা বড় টাইপ। আমরা একটা কাজ করি, একে উচ্চতাটা আমরা ধরে নিই, যে মনে করি আচ্ছা উড়োজাহাজটা কিন্তু দুদিকে উঠছে, মানে উড়োজাহাজটার দুদিকে দুটো হচ্ছে মাইল ফলক আছে। এবার দেখো যে মনে করি
কি মনে করি যে উড়োজাহাজটি h মিটার উচ্চতায় উঠছে h মিটার উচ্চতায় যদি উড়ে তাহলে ত্রিভুজ ABD এর ক্ষেত্রে কি হবে? ত্রিভুজ ABD এর কোণ ABD সমান কত? 45 ডিগ্রি। তাহলে অতএব tan 45 সমান লম্বর মান কত? AD বাই ভূমির মান কত? BD। তাহলে tan 45 এর মান 1, AD এর মান h বাই BD। তার মানে এখান থেকে আমরা কত পেলাম? BD সমান h, এবং 45 ডিগ্রি হলে এবং ভূমি আর উচ্চতা একই হয়। আচ্ছা, এবার তুমি লক্ষ্য করো ত্রিভুজ ADC এর কথা লক্ষ্য করো। ত্রিভুজ ADC এর কোণ C সমান কত ডিগ্রি আছে? কোণ C সমান আমাদের হচ্ছে 30 ডিগ্রি। কোণ C সমান কত ডিগ্রি আছে? কোণ C সমান 30 ডিগ্রি। এবার দেখো এটার ক্ষেত্রে যদি করি tan, তাহলে tan 30 ডিগ্রি, tan কত অর্থ করে লম্বর মান হচ্ছে AD বাই কত? CD। tan 30 এর মান কত? 1/√3। tan 30 এর মান কত? 1/√3। AD এর মান আমরা ধরেছি h, CD এর মান আমরা কিন্তু জানিনি। তাহলে এইখান থেকে CD সমান কত এলো বাবা? CD সমান আমাদের চলে এলো √3h। এবার তুমি দেখো এই BD প্লাস CD সমানই তো রে বাবা BC। তাহলে শর্তে জায়গাটা যেটা করব, শর্তে আমরা কি করব? শর্তে BD প্লাস CD দিয়ে দুটো যোগফল, সেটাই তো আমাদের 1000 মিটার। তাহলে শর্তে h প্লাস √3h সমান আমাদের কত? আমাদের চলে আসবে 1000। তাহলে এখান থেকে h টা কমন নিয়ে নি, তাহলে কত হবে? √3 + 1 = চলে আসবে আমাদের 1000। এবার তুমি দেখো আমি উপরটা মুছছি, দেখো এবার আমি উপরটা মুছছি, দেখো এই জায়গাটা। এবার কি আসবে? বা h সমান আসবে আমাদের 1000 বাই √3 + 1। এই জায়গাটাকে যদি, আচ্ছা ওদের অ্যানসারটা কিসে দিয়েছে দেখো তো, অ্যানসারটা কি ওরা 13 দাগের কিমিতে দিয়েছে। আচ্ছা কিমিতে আমরা বার করে নেবো, কোনো অসুবিধা নেই। তাহলে h সমান কত আছে? 1000 বাই √3 + 1। এটাকে যদি আমরা অনুবন্ধী করি 1000 × √3 - 1 বাই a² - b² এর জন্য হয়ে যাবে আমাদের চলে আসবে 2 চলে আসবে। তাহলে এটাই ক্যান্সেল করলে কত হবে? 500। তাহলে কত আসছে? 500 × √3 - 1 এত কিন্তু আমাদের মিটার করে দাও। 500 × √3 - 1 মিটার। ওরা যেটা করেছে কি করেছে জানো? ওরা যেটা করেছে এই মিটারটাকে ওরা প্রত্যেকটাকে কিমি ধরে ধরে করেছে। তার মানে এই জায়গাটা কত চলে আসছে? 1000 চলে আসছে, এটাকে চলে আসছে 1000 চলে আসছে। ওরা কিন্তু এগুলা কেন মিটার করেনি, এগুলা কিন্তু ওরা সবগুলো কিমিতে অ্যান্সার দিয়েছে। আর এটা 1000 মিটার হবে না, এটা ওদের হয়ে যাবে 1 কিমি। ওরা কিমিতে অ্যান্সার দিচ্ছে। এক হলে কি উত্তর বেরোবে জানো তো বাবা? 1 হলে কি উত্তর বেরোবে? একদম উত্তরটা কি চলে আসবে দেখবে, h সমান চলে আসবে 1/√3 + 1। 1/√3 + 1 তার মানে আলটিমেট যেটা আসবে √3 - 1/2 কিমি। এটা কিন্তু অ্যান্সার দিয়েছে। আমি আগে যেটা করেছিলাম সেটা কিন্তু মিটারে করেছিলাম, কিন্তু ওখানে তো ওরা কিছু বলেনি, ওরা তো শুধু বলেছে যে উচ্চতা নির্ণয় করো। তাহলে তুমি আগের যে মিটারে করেছিলাম সেটা করলেও হবে, না হলে বলবে স্যার অ্যান্সার মিললো না। তো অ্যান্সারটাও কিন্তু ওরা কিমিতে দিয়েছে, এটা কিন্তু বুঝবে। আমি আগে যেটা করালাম সেটা মিটারে করালাম, যেহেতু উচ্চতা ওরা কোনো এককে দেয়নি, না কিমিতে দিয়েছে না মিটারে দিয়েছে। তাহলে তোমরা কি করো, মিটারটাও ঠিক আর আমি উত্তর মেলানোর জন্য আমি কিমিতেও করে দিলাম, কিন্তু এক ধরে করে দিলাম, যেটা মন যায় সেটা কিন্তু করবে, ঠিক আছে? না হলে বলবে স্যার আপনি মিটারে করলেন, অ্যান্সার তোমাদের কিমি দিয়েছে। উচ্চতা কিন্তু কিছু বলেনি যে কিমিতেই বার করতে হবে কি মিটারেই বার করতে হবে, তোমরা যেটা মন যায় সেটা করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরেরটা দেখবে, এরপরেরটা কি বলেছে? এরপরেরটা যেটা বলেছে যে নদীর ধারে একটা পাম গাছ আছে, তার বিপরীত পাশে, আচ্ছা আঁকি, এটা আমাদের বইয়েরই কোশ্চেন, একটু অন্যরকম ভাবে তাল গাছ থেকে পাম গাছ করে দিয়েছে। এটা এরকম ভাবে, এটা আমার নদীটা কি হয়েছে, নদীটা কি হয়েছে যে একটা জায়গায় নদীর ধারে একটি পাম গাছ আছে, তো আছে এখানে পাম গাছ একটা এখানে আছে, ঠিক তার বিপরীত দিকে একটা মাটিতে খুঁটি পোতা আছে, ঠিক তার বিপরীতে একটা আমার কি করা আছে? খুঁটি পোতা আছে, মোটামুটি একটা হয়েছে, এখানে একটা খুঁটি পোতা আছে। এবার ওরা কি করেছে যে খুঁটি থেকে 7√3 মিটার এগিয়ে গেলে, আমরা 7√3 মিটার এগিয়ে গেছে, তারপরে দেখেছে আমাদের ওই যে জায়গাটা সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না, 45 ডিগ্রি না, 60 ডিগ্রি করেছে। সরি, আমাদের কত ডিগ্রি করেছে? 60 ডিগ্রি করেছে। তাহলে আমাদের যে, আচ্ছা এইটা 7√3 মিটার, এটা 7√3 মিটার, তাহলে এটার নাম যদি এ, এটার নাম যদি বি, এটার নাম যদি সি। এবার বলছে নদীটি কতটা চওড়া। দেখো এখানে যে চওড়াটা যেটা কথা বলেছে সেটা হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের নদীটা চওড়া। তাহলে তোমরা একই রকম ভাবে লিখবে যে এ বিন্দুতে পাম গাছটা আছে, বি বিন্দুতে একটা খুঁটি পোতা আছে, বিসি আমাদের এই দিকে না 7√3 মিটার কিন্তু আমরা সরে গেছি। তাহলে আমরা যে কাজটা করবো, আমি কিন্তু বললাম যে অঙ্কটা আমি শুধু করাবো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর কার অ্যাঙ্গেল দিয়েছে? কোন এসিবি দিয়ে আছে, কোন এসিবি দিয়ে আছে কত? 60 ডিগ্রি দিয়ে আছে। এবার দেখো আমি যদি এটার ক্ষেত্রে দেখো ভূমি দিয়ে আছে লম্ব চাই, ট্যান ফেলবো,
তাহলে tan 60 ডিগ্রি সমান লম্বর মান কত AB বাই ভূমির মান কত BC। tan 60 এর মান √3 সমান AB এর মান AB বাই BC এর মান কত 7√3। তাহলে AB সমান আমাদের কত হয়ে গেল 7√3 ইন্টু √3। তার মানে আলটিমেট 3 সাথে কত হবে 21 মিটার। এই জায়গাটা না ভালো করে বুঝবে, এই ছবিটা না ভালো, যে পাম গাছটা এইখানে আছে, তার অপোজিট দিকে একটা আমার খুঁটি আছে, সেখান থেকে 7√3 মিটার আমরা সরে গেছি। তাহলে এই অ্যাঙ্গেলটা ওদের বলেছে 60 ডিগ্রি। তাহলে আমাদের নদীটা কতটা চওড়া, নদীটা হচ্ছে আমাদের মনে রাখবে যে 21 মিটার হচ্ছে চওড়া। এই হলো আমাদের 13 দাগের অঙ্ক শেষ হলো। এরপরে 14 দাগের আমাদের কি হবে, 14 দাগের একের অঙ্কটা করব। 14 দাগের একের অঙ্কটা কি বলছে, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30% কমানো হলো মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তন। বইয়ে কিন্তু তোমাদের 50% আছে, ভুল করো না, বইয়ে 50% এখানে দিয়েছে, 30% একই রকম ব্যাপার। তাহলে 30% কিন্তু আমরা কমাচ্ছি। তাহলে একটা কাজ করো, ধরে নাও যে মনে করি মূল যে ঘনকটা ছিল, মূল ঘনকটির বাহুর দৈর্ঘ্য, মনে করি মূল ঘনকটির বাহুর দৈর্ঘ্য একক, কিছু একক দিয়ে না একক। তাহলে আমার আয়তন কত, আয়তন চেয়েছে, আয়তন তাহলে কত হবে, আয়তন a³ ঘন একক। এবার কি করেছে, বাহুর দৈর্ঘ্য 30% কমেছে। তাহলে একই রকম ভাবে বাহুর দৈর্ঘ্য 30% কমালে, বাহুর দৈর্ঘ্য 30% কমালে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য 30% কমালে বাহুর দৈর্ঘ্য হবে, দেখো 30% কমাচ্ছে, 70% থাকছে। তাহলে a গণিত আমাদের 30% কমাচ্ছে, মানে কত হয়ে যাবে 70/100। তাহলে আলটিমেট একটা জিরো কেটে গেল, তার মানে আলটিমেট 7a/10 একক। তাহলে কি হচ্ছে, 30% কমালে বাহুর দৈর্ঘ্য হলো এত। তাহলে এর সাপেক্ষে আয়তন কত হবে, তাহলে অতএব এখন আয়তন কত, তাহলে এখন আয়তন আসবে 7a/10 তার হোল কিউব, 7a/10 তার হোল কিউব। তাহলে 7 এর কিউব কত 343, a³/10 এর কিউব কত না 7 7 49, 7 9 300, হ্যাঁ ঠিক আছে, বাই কত 10 এর কিউব হচ্ছে 1000। আমি ভুল করলাম না তো, 7 7 49 আর 7 4 7, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা এবার তুমি দেখো, তাহলে এটা চলে এলো কি তো ঘন একক। এবার দেখো মূল ঘনক, আমাদের যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত তাহলে কত হবে, তুমি দেখো একটা জায়গার কত a³ আছে, আর কত 343 a³ বাই কত আছে 1000। তাহলে a³ কেটে গেল, তার মানে পর কত আসবে 1000 ইন্টু 343, 1000 ইন্টু 343, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আয়তনের বইয়ে কিন্তু বাবা এটা অ্যান্সারটা না 50% দেওয়া আছে, 50%, এটা একটু ভালো করে দেখবে। 30% আমাদের এখানে একবারে করে দিয়েছে 70/100, 30% কমিয়ে দিয়েছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে দেখো দুইয়ের দাগটা কি আছে, দেখো দুইয়ের দাগটা যে একটা নিরেট তামার ধাতব গোলকের ব্যাস দেওয়া আছে, গলিয়ে 7 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলি, দেখো এইরকম গলিয়ে পিটিয়ে থেপিড়িয়ে যা পারে কোশ্চেন থাক, আমাদের একটা কাজ করবো, দুটোর আয়তন বার করে ভাগ করে দেবো। জাস্ট যেটাকে তৈরি মানে যেটা থেকে তৈরি করছি, মানে গলাচ্ছি বা যা পারে করছি, তারপরে কিছু একটা তৈরি করা বলছি, তার দুটোর আয়তন বার করে ভাগ, যদি কতগুলো চাই। তাহলে এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে যে তামার ধাতব গোলকটা ছিল তার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে তামার ধাতব গোলকটির আমি একবার লিখছি ব্যাসার্ধ, তামার ধাতব গোলকটির ব্যাসার্ধ, ব্যাস 14 সেমি, মানে ব্যাসার্ধ চলে আসবে 7 সেমি। তাহলে এর সাপেক্ষে আয়তনটা বার করলি, তাহলে আয়তন কত, আয়তন হচ্ছে 4/3 পাই 7 তার হোল কিউব ঘন সেমি, এটা। এবার দেখো গলি আমি কত 7 সেমি ব্যাসের, মানে 7 সেমি মানে ব্যাসার্ধ কত 7/2, তাহলে 7/2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হয়ে যাবে 4/3 পাই 7/2 তার হোল কিউব ঘন সেমি, এটা আসবে। এবার দেখো তাহলে কি বলবে, অতএব গোলকের সংখ্যা বা উৎপন্ন গোলকের সংখ্যা কতগুলো হবে, আগেরটাই কত ছিল 4/3 পাই 7 তার হোল কিউব, আর এটাই কত বেরোলো 4/3 পাই
7/2 তার হোল কিউব। দেখো এটাই আর এটাই আর এটাই 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 কেটে গেল। আচ্ছা 7 কিউব আর 7 কিউবে ক্যান্সেল, শুধু 2 কিউব পড়ে থাকবে। 7 কিউব 343 যদি করি বলি, এটা 343 বাই কিন্তু 2 কিউব 8, এটা এটা কেটে যাবে, তার আমাদের অ্যান্সার কত বেরোবে 8। দেখো এটা যদি একটু খারাপ লাগে না যে স্যার হঠাৎই কিরকম দেখতে লাগছে যে হঠাৎ ভাগ করে দিলে, তোমরা একটা কাজ করতে পারো যে ধরে নেবে যে মনে করি 7/2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এক্সট্রা গোলক তৈরি করা যাবে। অতএব এক্সট্রা গোলকের আয়তন বার করো, শর্তে সেটা সমান এটা করে দিও। এটা করলে না একটু দেখতে সুন্দর লাগবে, বেশ ভালোও লাগবে। একটা যদি অঙ্কটা পড়ে না তোমাদের তখন অসুবিধা যেমন না হয়, অঙ্কটা 4 নম্বরের আছে, তো 4 নম্বরের মতো তখন লাগবে দেখতে। এক্স ধরে নিতে পারো যে 7/2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এক্সটি গোলক পাওয়া যায়। তাহলে এক্সট্রা গোলকের আয়তন কত হবে, এক্স গুণিত 4 আর 3 পাই 7/2 তার হোল কিউব, এটা বার করবে। শর্তে এটা সমান আমাদের এই পোরশনটা করে দেবে, সেটাও আমাদের হয়ে যাবে। এক্স এর মান কিন্তু আমাদের 8 বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের যেটা করব সেটা হচ্ছে 3 দাগ। 3 দাগ, 3 দাগের যে কোশ্চেনটা আছে, 3 দাগের কোশ্চেনটা আছে কি বলছে, কোলাঘাট স্টেশনের সামনে একটা নিরেট লোহা স্তম্ভ আছে, তার আছে লোহা স্তম্ভ আছে। তাহলে আমরা একটু লোহা স্তম্ভটা একটু আঁকার চেষ্টা করি। এটা আমাদের একটা লোহা স্তম্ভ, এটা আমাদের একটা লোহা স্তম্ভ, ব্যাস লোহা স্তম্ভ। আচ্ছা নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি, ওপরের অংশটা শঙ্কু আকৃতি। তার মানে এই জায়গাটা না শঙ্কু আকৃতি, এই জায়গাটা হচ্ছে ওদের শঙ্কু আকৃতি, শঙ্কু আকৃতি। ভূমিতলের আচ্ছা শঙ্কু আকৃতির তাদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি। তার এই যে ব্যাসের দৈর্ঘ্য সেটা 20, তার মানে ব্যাসার্ধ কত চলে আসছে 10 সেমি। আচ্ছা চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। তার মানে এই যে উচ্চতাটা, এই যে উচ্চতাটা সেটা কিন্তু কত বাবা, ভালো করে দেখবে 2.8 মিটার, তার মানেই হচ্ছে 280 সেমি, কারণ আমি সবাইকে কিন্তু সেমিতে নিয়ে যাব। আচ্ছা এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। তার মানে এই যে অ্যান্সারটা সেটা হচ্ছে আমাদের এই উচ্চতাটা, এই শঙ্কুর উচ্চতা 42 সেমি। ব্যাস এবার 1 ঘন সেমি লোহার ওজন যা পারে দিয়েছে আমরা আগে এর আয়তনটা বার করি। তাহলে আগে দেখো চোঙাকৃতি অংশের আয়তন বার করি। তাহলে চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ, চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ, চোঙাকৃতি অংশের ব্যাসার্ধ ব্যাস 20 ছিল, তাহলে ব্যাসার্ধ 10 সেমি হয়ে যাবে। আর উচ্চতা কত চলে আসবে, উচ্চতা চলে আসবে 2.8 মিটার। এটাকে আমরা সেমিতে করে নিচ্ছি, মানে 280 সেমি, 280 সেমি। এবার দেখো চোঙাকৃতি অংশের আয়তন, তাহলে আয়তন একবার লিখে দাও, উপরে যেহেতু চোঙাকৃতি কথাটা লিখেছি, তাহলে আয়তন সমান কত, সূত্র মনে রাখবে পাই r স্কয়ার h। আমাদের আয়তনের সূত্রটা কি পাই r স্কয়ার h, তাহলে পাই এর মান কত লিখে দিই 22/7, আর এর মান আমাদের আছে 10 গুণিত 10, আর এটার মান আছে আমাদের 280, 7 4 28 40, তাহলে 4/22 88, এটা দুটো 3টা, তাহলে কি চলে এলো, এটা চলে এলো আমাদের চোঙাকৃতি অংশের আয়তন। এবার দেখো তোমাকে শঙ্কুর আকৃতি যদি করি, শঙ্কু অংশের ব্যাসার্ধ। দেখো একটা জিনিস তোমাকে এই জায়গাটা না বইয়ে একটু লিখতে হতো যে এইটা না পুরোপুরি সেম এর উপরে বসে গেছে, এমন নয় যে তুমি এইটাকে করেছো এইখানে একটু এরকম করে বসে গেছে, এরকম কিন্তু না, সেম ভাবে আছে। এটা বলা এদের দরকার ছিল যে একই রকম হবে। বলেছে কি সামনে একটা চন্দ্র না শঙ্কু, ওপরের অংশ শঙ্কু, কিচ্ছু বলেনি বা এদের বলে দিয়েছে, তার মানে দুটারই বলেছে হয়তো। এবার শঙ্কু আকৃতির ব্যাসার্ধ তার মানে কত হয়ে যাবে 10 সেমি, আর উচ্চতা কত হয়ে যাবে আমাদের 42 সেমি, যেটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই শঙ্কুর আয়তনেরটা ফের বার করি। তাহলে আয়তন কত, আয়তন যেটা হবে 1/3 পাই r স্কয়ার h। তাহলে 1/3 পায়ের মান কত 22/7, আর r এর মান আমাদের এখানে কিন্তু 10 গুণিত 10, আর h এর মান কত 42, 7 6 42 আর 3 2 6, তাহলে 22 দুগুণে 44 আর 2টা 0 ঘন সেমি। তাহলে তুমি দেখো চোঙাকৃতি অংশের আয়তন এটা, শঙ্কু আকৃতির আয়তন এটা, তাহলে আমাদের মোট আয়তন করে, এবার মোট আয়তন করে দেবো, মানে লোহার স্তম্ভটা লিখবো। অতএব লোহার স্তম্ভটির মোট আয়তন কি লিখবো, লোহার স্তম্ভটির আমি কি করব, মোট আয়তন বার করব। দেখো লোহার স্তম্ভটার মোট আয়তন কত হবে, এইখান থেকে যেটা আছে 88,000 প্লাস এর কাছ থেকে যেটা আছে 4400, এটা কিসে আমাদের সেমি কিউবে আছে। তাহলে এটা আমাদের কত বের আছে 4 0 0 8 4 12 2 হাত থেকে 1 8 থেকে 9, এটা চলে এলো সেমি কিউব। বইয়ে দেখো লেখা আছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে এখানে লিখবে 1 ঘন সেমি
1 ঘন সেমি লোহার ওজন, 1 ঘন সেমি লোহার ওজন যদি আমাদের 7.5 গ্রাম হয়, তাহলে স্তম্ভটির ওজন কত হবে? তাহলে স্তম্ভটির ওজন কত হবে? এই যে 92400 আছে, তার সাথে তুমি 7.5 গুণ করে দেবে, যেটা বেরোবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। গুণটা একটু করে নেবে, যে আমাদের এই যে 92400 যেটা আছে সেটা 7.5 গুণ করে দেবে, যেটা বেরাবে এটা বেরাবে 693 3টা শূন্য বেরাবে, দেখবে 693 3টা শূন্য এত গ্রাম বেরাবে, দেখবে যেখান থেকে আমাদের 693 কেজি অ্যান্সার আসবে। এটা আসবে 693 কিগ্রা। ব্যাস, এই হয়ে গেল আমাদের পুরো আমাদের যে মডেল 2 ছিল সেটা আমাদের পুরোটা সলিউশন দিয়ে দিলাম একদম। ধন্যবাদ, সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। এবং পরবর্তী যে জায়গাগুলো দেবো সেটা হচ্ছে মডেল 3 তো দেবো, তার মাঝে মাঝে আমি চেষ্টা করবো দেওয়ার ওই প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে না, যেগুলো বিগত সালগুলো দিয়েছে ভালো কিছু ম্যাথস, এবং পরে আবার রায়মার্টিনে পেতে পারো, সেরকম মাঝে মাঝে আমি চেষ্টা করছি সময় বার করে। থ্যাংক ইউ।